আমাদের সরলরেখার 3.1-এর দুইটা পার্টে আমরা মোটামুটি প্রায় 50 মিনিটের মতো ভিডিও দিয়েছিলাম। ওইটাতে তেমন খুব পড়াশোনা নাই, শুধু কার্টেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা একটু বিস্তারিত আমাদের কনসেপ্ট ক্লিয়ার করছিলাম। বাকি অঙ্কগুলো সব দূরত্ব নির্ণয়ের অঙ্ক ছিল। কিন্তু 3-এর বি এই অধ্যায়টাতে আরেকটু আপডেট আছে, আরেকটু আপডেট। এখানে 2-3টা টার্ম আছে, একটা হলো অন্তর্বিভক্ত, একটা বহির্বিভক্ত, একটা মধ্যবিন্দু, আরেকটা আছে হলো আমাদের বরকেন্দ্র। এই 4টা বিভক্ত নিয়েই আমাদের মোটামুটি 3-এর বি অধ্যায়টা শেষ। আবারও একই কথা, এখান থেকেও খুব পরিমাণ কোনো সিকিউর প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নাই, খুবই কম। আসলে কতে আসতে পারে, কিন্তু আমাদের এমসিকিউর জন্য লাগবো বা আমাদের এই টার্মগুলো বুঝলে আমরা পরে 5-6-এর অঙ্কগুলো আমরা বিভিন্নভাবে সমাধান করা শিখতে পারবো। সেই হিসেবে আমরা প্রথমে অন্তর্বিভক্ততে যাই। অন্তর্বিভক্ত মানে দুইটা মেইন বিন্দু থাকবে আমাদের, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এ আর একটা বি একটা বিন্দু। দুই বিন্দুর মাঝখানে ভিতরে কোথাও অন্য আরেকটা বিন্দু আসা মূল রেখাটারে বিভক্ত করে দিছে। আমরা ধরলাম ওই বিন্দুটা হলো পি বিন্দু, পি অফ এক্স ওয়াই, যে বিন্দুটা এ বি রেখাকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এই অনুপাতটা মানে যেইখানে বিভক্ত হয়েছে সেখান থেকেই M1, যেখানে বিভক্ত হয়েছে সেখান থেকেই M2। তার মানে এই 1-1 বিন্দুর সাথে 1, 2-2 বিন্দুর সাথে 2, এই সিকোয়েন্সটা মনে রাখবা। নয়তো আবার অনুপাত তোমাদের 3:2 এর জায়গায় তোমাদের 2:3 এসে পড়বে, এগুলো উলট পালট হয়ে যাবে। এই জন্য প্রথম যে বিন্দুটা থাকবে আমাদের, প্রথম বিন্দুর সাথে প্রথম অনুপাত, দ্বিতীয় বিন্দুর সাথে দ্বিতীয় অনুপাত যথাক্রমে দেওয়া থাকে গণিতের মধ্যে, আর তুমি তো অবশ্যইভাবে ইউজ করবা। অন্তর্বিভক্ত, তখন আমরা অন্তর্বিভক্তর এই বিন্দুটা কীভাবে বের করতে পারি? অন্তর্বিভক্তের x = M1x2 প্লাস M2x1 বাই M1 প্লাস M2। মানে আমাদের অন্তর্বিভক্তের সূত্রের ক্ষেত্রে এই অন্তর্বিভক্তের x আর এটা হলো অন্তর্বিভক্তের y নির্ণয়ের সূত্র। সূত্রের প্রতিপাদনটা খুবই সহজ, দুটি সদৃশকোণ ত্রিভুজ নিয়ে আমাদের উদাহরণে প্রমাণ করা আছে। আমাদের আবারও এই সূত্রের এখানে একটা সূত্রের প্রমাণ আমাদের খুব একটা দরকার নেই। আমরা 3.5 থেকে ওইখানে বিস্তারিত সমীকরণ যখন নির্ণয় করা আসে তখন আমরা প্রত্যেকটা টার্ম বুঝতে পারবো আর কি, প্রতিপাদনের মতো, যে কীভাবে কোথা থেকে কীভাবে সরলরেখাগুলো আসতেছে। এখন আপাতত এগুলাতে খুব একটা আমাদের প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। তার মানে দুইটা বিন্দু দেওয়া ছিল, মেইন বিন্দু, মাঝখানে অন্য একটা বিন্দু এসে বিভক্ত করছে। ওই বিন্দুটা বের করার সূত্র কি? M1x2 প্লাস M2x1 বা M1 প্লাস M2 y বের করার সূত্র অনুরূপ। একটু বহির্বিভক্ততে ঝামেলা মনে হয়, সেটা হলো আবারও এই বিন্দু দুটো এ আর বি, দুইটা মূল বিন্দু লিখলাম, মানে দুইটা মেইন বিন্দু এ আর বি। এখন আগে যে পি বিন্দুটা বিভক্ত করছিল এটা তো ছিল ভিতরে কোথাও অন্তর্বিভক্ত, এখন বাইরে হইতে পারে, বাইরে হবে। বাইরে কি? বি এর বাইরে এই দিক দিয়ে হইতে পারে, এই বিন্দুটা আবার এই দিক দিয়ে হইতে পারে। আমি আরেকটা চিত্র রাখতে পারতাম, আঁকে নেই, শুধু বলে দিতেছি আমি। আমরা এখন এই বিন্দুটা ধরছি পি অফ এক্স হয়, মানে ফুল একই রকম। এখন আমি ওই সময় বলছিলাম বিভক্তের বিন্দু থেকেই M1, বিভক্তের বিন্দু থেকেই M2, ঠিক অনুরূপভাবে বিভক্তের বিন্দু থেকেই একটা M1, বিভক্তের বিন্দু থেকেই একটা M2। কার সাথে 1 দিবা? প্রথম বিন্দুর সাথে 1, 2 এর সাথে 2। তুমি যারে 1-1 চিন্তা করতেছো তার সাথে অনুপাতেরও প্রথমটা থাকবো। তুমি দ্বিতীয় বিন্দু যারা চিন্তা করতেছো অনুপাত দ্বিতীয়টাও তার সাথে থাকবে। তার মানে কি? দেখো এখানে M1টা অনেক বড়, M2টা ছোটো। এই যে M1 > M2, যদি M1টা ছোটো হইতো, মানে প্রথমের অনুপাতটা যদি ছোটো হতো, তাহলে এই বিন্দুটা কিন্তু এই পাশে এসে পড়তো। এই যে বহির্ভুক্তের বিন্দুটা তখন এখানে যেত, তখন প্রথম অনুপাতটা হতো ছোটো, দ্বিতীয় অনুপাতটা হতো অনেক বড়। তারপরে তুমি যদি চিত্র ভুল করো, মানে এই ছোটো বড় খেয়াল না করে যদি চিত্র আঁকো, চিত্রটা হয়তো ভুল মনে হবে, কিন্তু তোমার অঙ্কে কোনো সমস্যা নাই, তোমার অঙ্ক হয়ে যাবে, উত্তর মিলে যাবে আর কি। আর যদি চিত্রই না আঁকো তাহলে সেটাও কোনো অসুবিধা নেই, চিত্র ছাড়াও করতে পারবে। তবে চিত্র আঁকলে তোমার মাথায় এটা খুব সুন্দরভাবে এটা কাজ করে, যে কীভাবে কোথা থেকে কী হইতেছে। তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে এই পি অফ এক্স ওয়াই বের করার সূত্র শুধু এখানে মাইনাস, প্লাস হলে অন্তর্বিভক্ত, মাইনাস হলে বহির্বিভক্ত। কি বলছি? আবার দুটা মেইন বিন্দু থাকবো, অন্য আরেকটা বিন্দু এসে বহির্বিভক্ত করবো। বহির্বিভক্ত মানে বাইরের দিকে হয়, ওই পাশে অথবা এই পাশে আছে। ওই বিন্দু থেকে একটা M1 প্রথম বিন্দুর সাথে, ওই বিন্দু থেকেই দ্বিতীয় বিন্দুর সাথে একটা M2। পরে অনুরূপ সূত্রে বসে দিলে আমাদের ম্যাথগুলো মিলব। তারপরে আছে মধ্যবিন্দু। দেখো এই যে M1 আর M2 যদি সমান হয়, তার মানে অবশ্যই পি বিন্দুটা মাঝখানে কোথাও ছিল। পি বিন্দুটা একবারে মাঝখানে মধ্যখানে ছিল,
তখন m1 ইকুয়াল m2। এখন তুমি যদি এই সূত্রতে এই যে অন্তর্বিভক্তের যে সূত্রটা ছিল আমাদের অন্তর্বিভক্তের যে সূত্রটা ছিল এখানে যদি তুমি m1 ইকুয়াল m2 বসাও, তার মানে ধরো দুইটাই m1, আবার নিচেও দুইটা m1, উপরে একটা m1 কমন নিলে থাকে x1 প্লাস x2, আর নিচে একটা m1 কাটা। এখানে আমি একটু এখানেই দেখাই, শুধু এক্সট্রা দেখাইলেই হবে। সেটা হলো এখন m1 ইকুয়াল m2, মানে বিন্দুটা মাঝখানে ছিল, তার মানে এটা মধ্যবিন্দুর কনসেপ্ট। তখন কি লিখতে পারি আমরা m1 x2 প্লাসের আবারও m1 x1 বাই নিচে m1 প্লাসের m1, মানে সবগুলো m1 দিয়ে দিছি কারণ দূরত্বগুলো তো সমান। এখন m1 কমন নিলে উপরে থাকে হলো x1 প্লাসের x2 বাই 2, মানে দুই পাশের x যোগ করে 2 দা ভাগ দিলে মধ্যবিন্দুর x, আবার দুই পাশের y যোগ করে 2 দা ভাগ দিলে মধ্যবিন্দুর y বের হয়ে যাবে, মানে এটা অন্তর্বিভক্তি থেকে আসছে। আর তুমি যদি অন্তর্বিভক্তির মধ্যে করতে চাও তাহলে m1 আর m2 মান অনুপাত সমান ধরবা, হয় 1 1 2 2, নয়তো m1 ইকুয়াল m2, তুমি যেভাবে ধরো, শুধু অন্তর্বিভক্তি দিয়ে করলেও মধ্যবিন্দুগুলো মেলা সম্ভব। আরেকটা কনসেপ্ট আমাদের রয়েছে, সেটা হলো ভরকেন্দ্র। ভরকেন্দ্রটা একটু আমাদের বোঝা দরকার। অনেক ধরনের কেন্দ্র আছে আমাদের, অন্তঃকেন্দ্র, বহিকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। প্রত্যেকটা কেন্দ্রই আমাদের একটু বোঝার মতো, তবে আমরা এখানে শুধু ভরকেন্দ্র, যেহেতু আমরা একটু ভরকেন্দ্র নিয়ে আলোচনা করি। ভরকেন্দ্র একটা ত্রিভুজ, আচ্ছা আমি একটা ত্রিভুজ একটু অসুন্দর করে আঁকি আর কি। এই যে এটা একটা ত্রিভুজ, তার 3টা শীর্ষবিন্দু আছে এ বি সি। ভরকেন্দ্র হলো মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে। মধ্যমাত্রয়ের ছেদবিন্দু, মধ্যমা মানে কি? মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মাঝখানে যাবে যে রেখা, মানে ওই রেখাকে মধ্যমা বলে, যা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুকে সমান, বিপরীত বাহুটাকে কি সমান 2 খণ্ডে বিভক্ত করে দেয়। তার মানে মধ্যবিন্দু থেকে বিপরীত বাহুর মাঝখানে একটা সঞ্চারপথের একটা সঞ্চারপথ। ঠিক এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু এই যে মাঝখানে, আবার এই শীর্ষবিন্দু থেকে এই যে তার এখানে মাঝখানে। তার মানে এটা ছিল আমাদের ভরকেন্দ্রের XY, ওটা পি হিসাবে তুমি চিন্তা করো, কোনো অসুবিধা নেই। তার মানে এখানে ধরো প্রথম বিন্দুটা ছিল x1 y1, এটা ছিল x2 y2, এটা ছিল x3 y3। তার মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকলে আমরা ভরকেন্দ্র নির্ণয় করতে পারি। ভরকেন্দ্র মানে মধ্যমাত্রয়ের ছেদবিন্দু, মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যখানে যাওয়া, এবং মধ্যখানে গিয়ে তা বিপরীত বাহুটাকে সমান 2 খণ্ডে ভাগ করে দেওয়া। তাহলে আমরা এই পি অফ XYটা কীভাবে বের করতে পারি? মানে ভরকেন্দ্রের x ইকুয়াল, এখন আগের মতো 3 পাশের x যোগ করে 3 দা ভাগ শুধু মনে রাখা আপাতত, একবারে সহজ অঙ্ক, y1 প্লাসের y2 প্লাসের y3 y3, 3 শীর্ষের x যোগ করে 3 দা ভাগ, 3 পাশের y যোগ করে 3 দা ভাগ, তখন ভরকেন্দ্রের x আর ভরকেন্দ্রের y আমাদের বের হয়ে যায়। আর যদি এগুলো অন্যভাবেও করা যায়, ধরো এটা তো মধ্যবিন্দু, তার মানে এই দুটার মধ্যে আমরা একটা মধ্যবিন্দু লাগাইতে পারি, 2 পাশের x যোগ করে 2 দা ভাগ, মানে আমরা মধ্যবিন্দু দিয়ে এই বিন্দুগুলো বের করতে পারি। এই দুটার মধ্যবিন্দু এটা, এই দুটার মধ্যবিন্দু এটা। তখন আর করতে পারি কি, ভরকেন্দ্র সবসময় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, মানে আমরা এখানে হলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমরা যদি এটাকে লিখি 2, তো এখানে আছে 1, তার মানে 2:1 অনুপাত অন্তর্বিভক্তি দিয়ে এটা বের করতে পারি। তখন আমাদের এই বিন্দু জানা থাকে, এই বিন্দু আমরা তো অবশ্যই বের করতে পারি ভরকেন্দ্র দিয়া, আমার এই মধ্যবিন্দু দিয়া। এটা যদি মধ্যবিন্দু দিয়ে বের করতে পারি, এটা শীর্ষবিন্দু আছে, তার মানে আমরা এই বিন্দুটাকে 2:1 অনুপাত দিয়ে অন্তর্বিভক্ত দিয়ে করতে পারি। তুমি যদি এই রেখা চিন্তা না করো তাহলে এটা দিয়ে করতে পারবা, এই যে এখানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত, অথবা এখানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত। তার মানে তুমি এটারও অন্তর্বিভক্ত দিয়ে আমরা সূত্রের কাজ করতে পারি, মানে অঙ্কের কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। তবে আমরা সরাসরি আপাতত এগুলোর খুব একটা প্রেশার নেওয়ার দরকার নেই, এইভাবে সহজ করে দিলে হয়। ভরকেন্দ্রের কোনো জটিল ম্যাথ আমাদের বই আপাতত নাই, যদি থাকতো তাহলে আমরা আরও জটিল করা, তুমি নিজেই জটিল করে করতে পারবো, আমরা অতটা আমাদের প্রয়োজন নাই। আমরা সরাসরি কয়েকটা ম্যাথ দেখি আমাদের বইয়ে কী দিছি, ওই 4টা টপিক্স রিলেটেড। ফার্স্টে 2 বিন্দু সংযোজক রেখাকে যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, একটা 1 2, একটা 4 7, একটা হলো 1 2 আর একটা হলো 5 7, 4 7 আর 3:5 4 7 4 7, আর অনুপাত দেওয়া ছিল 3:7, তার মানে প্রথম মানটা কম, এই যে প্রথম বিন্দু এটা, তার মানে এদিকে দেওয়া আর কি, এটা 3 আর এই পাশে ছিল 7, 3:7। আমাদের এই অন্তর্বিভক্তের বিন্দুটা নির্ণয় করতে হবে। এখন তুমি যদি এই পাশে দাও, তোমার চিত্রটা একটু ভুল মনে হবে, কিন্তু কোনো অসুবিধা নেই, অঙ্ক তোমার মিলবে। তাহলে যেহেতু এটা অন্তর্বিভক্ত, আমরা সূত্র করে দিই অন্তর্বিভক্তের x ইকুয়াল
এটা হলো M1, তখন এগুলো হলো x1 y1, এটা যখন M2 তখন এটা হলো x2 y2। তাহলে x ইকুয়াল মধ্যবিন্দু অন্তর্বিভক্তের x ইকুয়াল M1 x2 প্লাসের M2 x1 বাই M1 প্লাস M2, 3 4 12 প্লাস 7 7 9 10, 12 7 হলো 19/10। ঠিক মধ্যবিন্দুর অন্তর্বিভক্তের y ইকুয়াল M1 y2 প্লাসের M2 y1 বাই M1 প্লাস M2, 3 এর সাথে 3 সাথে 21 প্লাস 7 2 14 বাই 3 এর সাথে 10, মানে 35/10 7/2। ক্যালকুলেশন ভুল হইলে মানে কোনো সমস্যা হবে না, আর কোনো কারণ নেই। কারণ হলো মানে তোমরা একটু যোগ বিয়োগটা ভালো করে করবা, আমি একটু ভিডিওতে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। কনসেপ্টটা একই রকম, আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, 3:1 অনুপাতে অন্তর্বিভক্তের বিন্দু বের করতে বলছে। সব কিছু দেওয়া আছে, শুধু সূত্র বসাই দিছি M1 x2 প্লাস M2 x1 বাই M1 প্লাস M2, 12 7 19 19/10। ঠিক আছে, এরকমই বিন্দু আসবো। ঠিক এই অঙ্কটা কি যদি আমি বহির্বিভক্ত দিয়ে করি, এটারই আমরা ধরি এখন 3:7-এ সেটা বহির্বিভক্ত আছে, তখন ম্যাথটা আমাদের কি হবে? ঠিক একই অঙ্কটা এখনও আবার xy একটা বিন্দু যেটা 3:1 অনুপাতে বহির্বিভক্ত। তার মানে প্রথম অনুপাতটা কিন্তু 3, মানটা কিন্তু প্রথম অনুপাতটা ছোট। তার মানে প্রথম অনুপাতটা ছোট হলে আমাদের এই জায়গায় হবে বিন্দুটা বহির্বিভক্তের। তখন আমরা এটারে এইমাত্র যে xy ধরছিলাম, এই xyটা হলো এটা, তখন এই প্রথমটা হলো 3 আর এই পুরোটা হলো 7। আমরা বহির্বিভক্তের সূত্র দিয়ে দেখে আসছি, বহির্বিভক্তের বিন্দু থেকে M1, বহির্বিভক্তের বিন্দু থেকে M2 দিতে হবে। এখন প্রথম M1টা যেহেতু ছোটো, এই জন্য আমরা তার দিকে দিছি। যদি M2টা ছোটো হইতো তাহলে আমরা এই বিন্দুটা এখানে দিতাম, কোনো অসুবিধা নেই। অন্যরকম তুমি যদি ভুলও করো তোমার অঙ্ক মিলবো, তবে ভুল করবা না আর কি, চিত্রটা আমাদের সঠিকতা দরকার। আমরা এখনই xyটা বের করে দিই বহির্বিভক্ত সূত্র দিয়ে। বহির্বিভক্তের x ইকুয়াল, এটা আবারও M1, এটা হলো M2, তার মানে M1 x2 এখন মাইনাস M2 x1 বাই M1 মাইনাসের M2, 3 4 12 মাইনাস 7 বাই মাইনাসের 4, 5/-4। ঠিক বহির্বিভক্তের y ইকুয়াল M1 y2 মাইনাসের M2 y1 বাই M1 মাইনাসের M2, 3 7 21 মাইনাসের 7 2 14 মাইনাসের 4, এটা থাকলো 6 1 7/-4। এই যে বহির্বিভক্তের x, বহির্বিভক্তের y, আমরা এটা হলো একবারে সূত্রের একটা প্রয়োগ, নর্মাল একটা প্রয়োগ। এসব অঙ্ক আমাদের আসলে আসে না, এমসিকিউতে থাকতে পারে। এমসিকিউর জন্য কোনো ছোটো বড় নাই, ছোটোগুলাই বেশি আমাদের দরকার। এখন আমরা এই অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের আর একটু আপডেট কয়েকটা অঙ্ক আছে বইয়ে, আমরা ওই অঙ্কগুলো একটু দেখি, আমরা অধ্যায়টা শেষ করে দেবো। অধ্যায় তেমন খুব বেশি একটা পড়া নাই, এইগুলাই সব। তোমরা বারবার চিত্র আঁকবা, কি প্রশ্ন বলছে বুঝবার অঙ্ক করবা। পরে একটা অঙ্ক আছে আমাদের হলো এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে। আমাদের অঙ্কটা হলো 3-1, যদিও 3-1 দেখে লাভ নাই, কারণ নতুন ভার্সনে বইয়ের সব মানে নাম্বারিংটা চেঞ্জ হইতেছে। এ ও বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটা এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো -2,4 -2,4, আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল 4,-5 4,-5। এটা হলো বি বিন্দু। এ ও বি বিন্দুর স্থানাঙ্ক 4,-5 -2,4। এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপভাবে বর্ধিত করা হয় যেন এ বি সমান 3BC হয়। এখন এ বি রে সি পর্যন্ত বর্ধিত করছি, এই যে সি পর্যন্ত বর্ধিত করছি যেন এ বি 3BC সমান হয়। আমরা এটা নির্ণয় করতে হবে, ধরলাম আমরা x, y নির্ণয় করব। তাহলে আমরা তাদের যে প্রশ্নটা বলে দিছে আমাদেরকে, সেটাই আমরা সেই কাজটাই করি। যে এ বি সমান 3BC বলে দিছে, এ বিকে সি পর্যন্ত বর্ধিত করি, কি হবে? এ বি সমান 3BC হবে। তাহলে এখান থেকে দেখো এ বি বাই বিসি সমান 3/1।
এখন এটা যে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্তের অঙ্ক এটা কীভাবে বুঝবা? বোঝা যাচ্ছে 3টা বিন্দু আছে, মাঝখানে কেউ আছে, তার মানে যদি এইটারে আর এটারে মেন বিন্দু ধরো তাহলে এটা অন্তর্বিভক্তের অঙ্ক, আর তুমি যদি এই দুইটারে মেন বিন্দু ধরো তাহলে এটা একটা বহির্বিভক্তের অঙ্ক। যদি এটারে মেন ধরো তাহলে এটা অন্তর, আর যদি এই দুইটারে মেন ধরো তখন এটা বহির, যদি এই দুইটারে বিন্দু ধরো তখন এটা আবার বহির। তুমি যে কনসেপ্টে ইচ্ছা ওই কনসেপ্টেই করবা। আমরা চাইতেছিলাম এই অঙ্কটাতে মানে 2টা কনসেপ্ট একবার ইউজ করে দিই, তাহলে আমাদের আরেকটা অঙ্ক নতুন করে করা দরকার হবে না। তাহলে AB বাই BC মানে AB আর BCর অনুপাত কত? 3:1। তার মানে এটা যদি বিন্দু ধরো, তুমি এটা যদি বিন্দু ধরো, এই মানটা হলো 3, এই মানটা হলো 1, এখান থেকে বিন্দু, এখান থেকে M1 M2 দিছি, মানে কি এখন এটা কিন্তু আমাদের বিভক্তের বিন্দু। যদি তুমি 3:1 লেখো, 3:1, তার মানে এটা অন্তর্বিভক্তের অঙ্ক, অন্তর্বিভক্ত। আর অন্তর্বিভক্ত যে বিন্দুটা হলো কত? B বিন্দু। অন্তর্বিভক্তের এটা একটা অন্তর্বিভক্তের অঙ্ক হবে এবং বিন্দুটা হবে কি? অন্তর্বিভক্তের বিন্দুটা হবে B। মানে অন্তর্বিভক্তের যে XY আগে বের করছি ওই XYটা এখন দেওয়া আছে, আর আমাদের ধরো এটা X1 Y1 হলে আমাদের X2 আর Y2 দেওয়া নেই, ওইটা বের করতে হবে। একবারই সহজ, কঠিন কিছু না, শুধু সূত্র বসায় দেবো, ওই মানটা বেরো যাবে। প্রথমত আমরা আগে এই অন্তর্বিভক্ত দিয়ে অঙ্কটা করি, পরে আমরা বহির্বিভক্ত দিয়ে আবার এই XYটা বের করবো। তাহলে আমরা কী করতে পারি? এখন যেহেতু এটা এই বিন্দু থেকে 3 নিছি, এই বিন্দু থেকে 1 নিছি, তার মানে এটা হলো অন্তর্বিভক্তের বিন্দু। তাহলে অতএব 4 ইকুয়াল M1 এই যে X2 প্লাসের M2 X1 বাই M1 প্লাস M2। তাহলে এটা হলো 4, এখানে 4 আছে, 16 সমান সমান 3x মাইনাস 2, বা 3x ইকুয়াল হলো 18, x ইকুয়াল 6। এখানে একটা এক্সের মান পাইছি 6। ঠিক অনুরূপভাবে অন্তর্বিভক্তের y এর মান জানি, অন্তর্বিভক্তের y সমান সমান M1 Y2 প্লাস M2 Y1 বাই M1 প্লাস M2। এটা আবারও 4 মাইনাসের 20 ইকুয়াল 3y প্লাস 4, বা 3y ইকুয়াল মাইনাসের 24, বা y ইকুয়াল হলো মাইনাসের 8। তার মানে 6, মাইনাসের 8। আবারও ক্যালকুলেশন তোমরা একটু দেখবা, মনে হচ্ছে ঠিক আছে। 6 মাইনাসের 8 আমরা অন্তর্বিভক্ত দিয়ে এমনটা বের করছি। কী করছি? প্রশ্নটা আবারও প্রশ্নটা বলছি A আর B দুইটা মেন বিন্দু, যাকে C পর্যন্ত বর্ধিত করো। কতটুকু বর্ধিত করব? এমনভাবে করো যে এই পাশে 3 থাকে, ওই পাশে মাত্র 1 অংশ থাকে। তাহলে আমরা দেখলাম AB বাই BC মানে 3:1 অনুপাতে আছে। যেহেতু এইখান থেকে আবারও যেহেতু এইখান থেকে বিন্দু চিন্তা করছি, M1 M2 চিন্তা করছি, তার মানে এটা কিন্তু অন্তর্বিভক্তের বিন্দুটা। তার মানে আমাদের এটা X1 Y1 আর এটা হবে X2 Y2, আর এটা হলো আমাদের যে XY সূত্রের। তা আমরা অনুরূপভাবে বসাই দিছি, দিয়ে আমরা ওই দুটা বিন্দু বের করছি। ঠিক আমরা এখন অঙ্কটা মুছতেছি, এখানেই এই অঙ্কটাকে আমরা এখন বহির্বিভক্ত দিয়ে করব। হ্যাঁ, বহির্বিভক্ত দিয়ে যদি আমরা করি, এখন যদি এইটাতে তুমি বহির্বিভক্তের বিন্দু ধরো, তার মানে অবশ্যই এই বিন্দু থেকে নিতে হবে একটা M1, এই বিন্দু থেকে নিতে হবে একটা M2। তুমি যাকে বিভক্তের বিন্দু চিন্তা করবা ওইখান থেকে M1 M2 চিহ্নিত করতে হবে। এটা আমরা অনেকবার বলছি, মনে থাকার কথা। এটা এখন ধরছি বিন্দু, বহির্বিভক্তের বিন্দু। এর আগেটা কিন্তু এটা ছিল অন্তর্বিভক্তের বিন্দু। এখন এটা বহির্বিভক্ত যদি চিন্তা করি তাহলে এটারে ধরি, এই দুইটার ধরলাম মেন বিন্দু। তার মানে এই যেহেতু বাইরে একটা বিন্দু গেছে, ওইটা হলো বহির্বিভক্তের বিন্দু, এই দুটা মেন বিন্দু। তার মানে তারা হলো X2 Y2, এটা হলো X1 Y1। এখন আগের মতোই এটা বহির্বিভক্ত সূত্র দিয়ে বের করে দিই। এখন অনুপাতটা কত হবে? এটা হলো কত? M1 এর মান কত? দেখো এখানে কিন্তু 3 ছিল আর এটা কিন্তু 1 ছিল। এখান থেকে এতটুকু 3, তাহলে এখান থেকে এতটুকু কত? 4, আর এটা তো 1ই আছে, M2 মান তো 1ই আছে। তার মানে এখন কিন্তু M1 is to M2 সমান সমান 4:1,
যখন তুমি বহির্বিভক্ত চিন্তা করবা আর বিন্দুটা হবে কত, তখন সি। এর আগে অন্তর্বিভক্ত চিন্তা করছি, বিন্দু ছিল বি, বহির্বিভক্ত চিন্তা করলে বিন্দু হলো সি। তখন কিন্তু আগে অনুপাত ছিল 3:1, এখন হয়ে গেছে 4:1। এই জিনিসটা একটু মনে রাখলেই হবে। এখন আমরা এক্স ওইটা বের করে দিই। বহির্বিভক্তের এক্স ইকুয়াল m1, এই যে m1 x2 মাইনাসের m2 x1। যদি x1 এগুলো বুঝতে অসুবিধা তুমি আগে এইভাবে লিখে দিবা আর কি, তাহলে পরে এখান থেকে দেখে দেখে মান বসাই দিবা। m1 x2 মাইনাসের m2 x1 বাই হলো m1 মাইনাসের m2, 16 + 2 বাই হলো 3 মানে 6। আমাদের আগে কিন্তু 6 ছিল, এটা এখন 6, অবশ্যই কীরকম থাকবে। ঠিক y ইকুয়াল m1 y2 মাইনাসের m2 y1 বাই m1 মাইনাসের m2, মাইনাসের 20 মাইনাসের 4 3 মানে এটা আবারও মাইনাসের 8, এটা আমাদের আবারও মাইনাসের 8। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে মানে বেশিবার আসা একটা ম্যাথ এবং একটু বোঝার মতো, যেখানে কিছু আলোচনা করার মতো কিছু ছিল, যেটা আমরা বলতে চাইছি অঙ্কটাতে এর চেয়ে কোনো জটিলভাবে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত আসে না। তুমি এটার একটু চিন্তা করো অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, তাহলে মোটামুটি আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্তের অঙ্কগুলো তুমি করতে পারবা। সব অঙ্ক তো আমাদের দ্বারা আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না। আমাদের আর এক দুইটা একটু কনসেপ্ট আছে, যেটা যদি দ্বিখণ্ড, এতক্ষণ তো দুইটা খণ্ড হয়, এই যে একটা খণ্ড দুইটা খণ্ড, এখন ত্রিখণ্ডের কিছু আলোচনা আছে, ওই একই রকম আমরা ত্রিখণ্ড একটা, মধ্যবিন্দু একটা, বরকেন্দ্র একটা করে অঙ্ক করি। দেখি আমাদের পরে সেটা হলো একটা অঙ্ক করে যেন দুইটা করা হয়। দিয়ে দেখাও যে এত এত বিন্দুর সংযোগ রেখাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ সমান 3 ভাগে ভাগ করছে। আচ্ছা 3 ভাগে অনেকভাবে করতে পারে, সমানভাবে করতে পারে, অনুপাত আকারেও করতে পারে। এখন সমান 3 ভাগে যদি ওইরকম একটা অঙ্ক করি, আমরা তো ভিন্ন ভিন্ন ভাগ 2:1 1:3 মানে m1 m2 যদি সমান না হয়, এগুলো তো অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দিয়ে করলাম। এখন একটা অঙ্ক করি, সেটা হলো বলছে 2 - 1 2 - 2 -1,4। একটা এক্স আর ওয়াই অক্ষ আঁকলাম। কেন আঁকলাম? এমনিতে, অন্য কোনো কারণ নেই আঁকার, এছাড়াও তুমি করতে পারবা। একটা দিছে হলো বিন্দু 2 - 2, তার মানে 2 ধরো এখানে আছে আর কি 2 - 2, এটা প্রথম বিন্দু। তারপরে হলো আমাদের -1,4 -1,4 -1,4, এটা আমরা ধরলাম এ, এটা ধরে হলো আমরা বি। এই যে এ আর বি একটা রেখা, তোমরা আরও সুন্দর করে চিত্র পারো আমি জানি। এ আর বি একটা রেখা, বলছি এই রেখাটারে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সমান 3 খণ্ড করছে। যদি তারা বলে দিত যে একটা 1 2 3 অনুপাতে করছে, তাও অসুবিধা নাই, আমাদের অঙ্কে তো m1 m2 একই, আমরা মান বসায় করতে পারবো অন্তর্ভুক্ত দিয়া। এখন বলে দিচ্ছে না, সংযোগ রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে, তার মানে এখানের মানটা এখানের মানটা এখানের মানটা 3টা অনুপাতে সমান। তাইলে আমরা বলছি এই দুইটা বিন্দু বের করার জন্য। তাহলে তুমি এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলতে পারবা? আমরা বলতে পারি a, 0, মানে x অক্ষের উপরে সামথিং, 0 প্রথম ভিডিওতে, এটা হলো 0, b, y অক্ষের উপরে x এর মান 0, আর এটা তো আমাদের ছিল ভুজকুটি মূল বিন্দুতে 0 0। তার মানে আমি যদি এখন এই বিন্দুটা বের করতে চাই, x অক্ষের এই বিন্দুটার নাম দেই হলো c, আর এটার নাম দেই হলো d। আমি যদি c এর মান বের করতে চাই, c এর একটা মান তো আমি এমনিতেই জেনে গেছি, যেহেতু x অক্ষটা হলো এখন অন্তর্বিভক্ত মাঝখানে করছে। আবার যদি y অক্ষটা করে, তখন তো আমরা আরেকটা মান জানি। আমাদের শুধু বের করতে হবে এখানের স্থানাঙ্কের জন্য একটা মান, এখানের স্থানাঙ্কের জন্য একটা মান, আর দুটো আমরা উল্টো জেনে গেছি, যেহেতু x অক্ষ y অক্ষ সেট করছে। তাইলে যেহেতু সমান ভাগ, এখন তুমি মূল বিন্দু ধরবা কারে? তুমি যদি বি আর এ কে মূল বিন্দু ধরো, তাহলে সিটা আছে হলো 2:1 অন্তর্বিভক্ত। এই যে এখানে আছে 1 ভাগ 2 ভাগ 2:1। যদি তুমি বি আর এ কে মেইন বিন্দু ধরো,
এখন তুমি যদি ডি আর এ কে মেন বিন্দু ধরো তাহলে কিন্তু 1:1, তার মানে তখন মধ্যবিন্দু। এই মানটা দুইভাবে বের করা যায়। একটা হলো এই বিন্দুটাকে ধরে 2:1 অন্তর্বিভক্তের সূত্র দিয়া, যদি ডি বিন্দুকে মেন ধরো তাহলে 1:1 মানে মধ্যবিন্দুর সূত্র দিয়া। আমরা অন্তর্বিভক্তের কনসেপ্ট কাজে তো ইউজ করছি, আমরা একটা মধ্যবিন্দু ইউজ করে অঙ্কটা শেষ করি। প্রথমত সি অফ এক্স বার করতে পারি হলো, যেহেতু এই দুইটা নিতেছি তার মানে একবার একটু লিখি, এ ডি রেখা চিন্তা করি। এডি রেখা চিন্তা করলে এসি সমান সমান সিডি, তার মানে এসি বাই সিডি সমান সমান 1:1, অতএব মধ্যবিন্দু। অতএব মধ্যবিন্দু ছিল সি বিন্দু, অতএব মধ্যবিন্দু হলো সি। এখন সি অফ এক্স ইকুয়াল দুই পাশের এক্স, আমাদের সূত্র মনে আছে, দুই পাশের এক্স যোগ করে 2 দা ভাগ। আমাদের কি বলছিল, মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক। তাহলে সি অফ এক্স সমান সমান দুই পাশের এক্স যোগ করে 2 দা ভাগ, তার মানে সি অফ এক্স ইকুয়াল কত, 2/2 1। তো সি অফ এক্স কারে ধরছি, এখানে একে ধরছি, তার মানে এর মান 1। এটাই তো, এটা তো জটিল করার কোনো প্রয়োজন ছিল না। সি অফ এক্স আমরা এখানে দেখো এ আর ডি কে মেন বিন্দু ধরছি, তখন এই সিডি আর এসি আছে 1:1 মানে মধ্যবিন্দু। তাহলে সি এর স্থানাঙ্ক বের করতে হবে। সি এর স্থানাঙ্ক, সি এর এক্স এর মান বের করবো কীভাবে, দুই পাশের এই যে দুই পাশের এক্স যোগ করে 2 দা ভাগ দিলে মধ্যবিন্দুর এক্স, যেটা সি অফ এক্স লিখলাম আমরা, মানে যাকে আমরা এ হিসাবে বিবেচনা করছি আর কি। ওইখানে এর আগে প্রথমে আমার মানে সি এক্স আর ওই এর জন্য একটু গুলাই ফেলছি, তুমি আমার খেলা আছে আর কি। সি এক্স এ একই কথা, তুমি যদি সি এক্স রাখো সি এক্স এটা একই কথা, কোনো অসুবিধা নেই। আর আমরা তার একটা মান জানি, এখানে একটা বের করতে হবে না। ঠিক অনুরূপভাবে আমরা একটু ডি বিন্দুটা বের করি। এখন কাকে ধরবা, এখন তুমি মেন বিন্দু চিন্তা করো সিবিকে, বিসি রেখা চিন্তা করি। বিসি রেখা চিন্তা করলে তুমি আবারও অন্তর্বিভক্ত মধ্যবিন্দু ইউজ করতে পারবা। তখন বিডি সমান সমান ডিসি বা বিডি বাই ডিসি সমান সমান 1:1 মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু রেখে মধ্যবিন্দুটা হলো এখন ডি। ডি এর তো আমরা এক্সের মান জানি, ডি এর 1 মানটা বের করলে হয়তো, আমরা এর আগে ওই সময় ডি এর 2 মান বের করে ফেলছিলাম। আমরা এই দুইটা দিয়ে মধ্যবিন্দু বের করে দিই, তাইলে আমরা লিখতে পারি হলো এই দুইটা দিয়ে বের করা যাবে, কারণ আমরা যখন এই মান জেনে গেছি কোনো অসুবিধা নেই। M1 M2 তো আমাদের 1 আছেই, তারপর আমরা এই দুইটা বিন্দুকে বিবেচনা করি, এটা মধ্যবিন্দু বের করে দিই। তাহলে এখন ডি অফ ওয়াই বের করে দিলেই হবে, কারণ ডি অফ এক্সের মান কত, 0। এই যে ডি অফ এক্সের মান তো আমরা একটা জানি, শুধু ডি অফ ওয়াই বের করে দিই। কীভাবে বের করবো, দুই পাশের ওয়াই যোগ করে 2 দা ভাগ, দুই পাশের ওয়াই, এখানের ওয়াই কত, এই যে 0, দুই পাশের ওয়াই যোগ করে 2 দা ভাগ দিলে মধ্যবিন্দুর ওয়াই, দুই পাশের ওয়াই যোগ করে 2 দা ভাগ দিলে মধ্যবিন্দুর ওয়াই, যেটাকে আমরা বি বলতেছি। এটা আবারও 2, তার মানে বি এর মান হলো 0,2, দুই পাশের ওয়াই যোগ করে 2 দা ভাগ। হ্যাঁ, এটা তো ওই সময় লিখছিলাম আর কি, 0,2। তাহলে আমরা এই একটা এ বি একটা মেন রেখা ছিল, যাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সমান 3 ভাগে ভাগ করছে। তার মানে এটার অনুপাত সমান। তার মানে আমরা দুইবারে করছি কি, এই দুটাকে মেন ধরছি মধ্যবিন্দু, আবার এটা বাদ এই দুটাকে ধরছি, তখন এটা মধ্যবিন্দু। দুইটা মধ্যবিন্দু দিয়ে আমরা এই এ সি আর ডি এর দুইটা স্থানাঙ্ক বের করে দিছি। তারপরে আমাদের একটা অঙ্ক দরকার হলো, সেটা বরকেন্দ্র তো একটা করা উচিত। আচ্ছা, আমরা বরকেন্দ্র করবো, সেটা আচ্ছা আরেকটা আমরা অঙ্ক করি। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ টাইপ আছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে অসংখ্যবার আমার চোখে পড়ে। সেটা হলো আয়ত, রম্বস, বর্গ, সামান্তরিক, 4টার ক্ষেত্রেই 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে 4র্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে হয়। মানে ধরো এটা একটা আয়ত, আমাদের এখানে এই 3টা মান জানা থাকে, এটা বের করতে হয়। এটা হইতে পারে আয়ত, রম্বসের ক্ষেত্রে একই নিয়ম, সামান্তরিকের ক্ষেত্রে একই নিয়ম, বর্গের ক্ষেত্রে একই নিয়ম। এই ফুল 4টা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এই একই জিনিস ইউজ করব। আমি একটা অঙ্ক করবো, বাকিগুলো আর করবো না, তোমরা করবা। কি বলছি, 3 শীর্ষবিন্দু থাকলে 4র্থ শীর্ষবিন্দু নির্ণয়। সমীকরণ করে বড় করা যায়, আমরা সমীকরণ করব না, আমাদের কাছে সহজ সিস্টেম আছে, ওইখানে আমরা চেষ্টা করব। প্রথমত দিচ্ছি একটা সামান্তরিকের অঙ্ক যে দিয়েছি, না অথবা শীর্ষ দিচ্ছি 3 2 2 - 1 এ বি সি 3টা বিন্দু। এটা ধরলাম একটা আমরা এ বিন্দু, এটা হলো বি, এটা হলো সি, আর এটা আমাদের বের করতে হবে 4র্থ শীর্ষবিন্দু।
এর স্থানাঙ্কটা আছে আমাদের হাতে হলো 3,2 আর বি এর স্থানাঙ্ক আছে কত আমাদের 2 - 1 সি এর স্থানাঙ্ক আছে হলো আমাদের 8 - 3 3 2 2 - 1 8 - 3। প্রত্যেকটা আয়ত্ত রম্বস বর্গ সমদ্বির চারটার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে কর্ণ দ্বয়ের ছেদবিন্দু ঠিক তাদের মধ্যবিন্দুতে থাকে। এই ছেদবিন্দুটা এই রেখাকে চিন্তা করলে সেই এই দুটার মধ্যবিন্দুতে আছে, এই দিক দিয়ে চিন্তা করলেও সেই মধ্যবিন্দুতে আছে। আবারও বলি, কর্ণ ছেদবিন্দু মধ্যখানে থাকে, দুই কর্ণেরই মধ্যবিন্দুতে থাকে। তাইলে এখানে আবার কি মধ্যবিন্দু সূত্র অন্তর্বিভক্ত, মানে এই অনুপাতগুলো সমান, এটা 1 হলে এটা 1, এটা 1 হলে এটা 1। তার মানে আমাদের অন্তর্বিভক্তের অঙ্ক দিয়ে আমরা এটা শেষ করে দিই। ফার্স্টে তোমার কাছে দেখো একটা কর্ণ জানা আছে আর একটা কর্ণ পুরোটা অজানা আছে। জানা কর্ণ দিয়ে আমি প্রথমে এটা বের করে দিই। আমি এটাকে স্থানাঙ্ক ধরলাম x, y, p of x, y ধরলাম। তাহলে দেখো প্রথমত এই দুই বিন্দু আমি জানি। প্রথমত তুমি করবা কি, এই সবগুলো অঙ্কের ক্ষেত্রে চতুর্থ শীর্ষবিন্দু বের করার ক্ষেত্রে যে বিন্দুটা জানা আছে ওই জানা বিন্দু দিয়ে প্রথমে এটা বের করে দিই। অতএব p of x সমান দুই পাশের x যোগ করে 2 দা ভাগ, p of y সমান দুই পাশের y যোগ করে 2 দা ভাগ। তার মানে 11/2 আর হলো -1/2। তার মানে আমাদের এই বিন্দুটা আসছে কত, আমাদের এই বিন্দুটা আসছে হলো, এই বিন্দুটা পাইলাম এখন 11/2 আর একটা হলো -1/2। এখন এই বিন্দুটা যদি আমরা এই জানা রেখা দিয়ে পাইছি, এখন এই রেখাতে যদি আবার মধ্যবিন্দু ইউজ করি তাহলে তো আমরা মধ্যবিন্দুটা জানি কিন্তু ওইটা জানি না, একই রকম, মানে এই মানটা জানি না, এই মানটা জানি না, এই দুটা জেনে গেছি। এখন বিডি রেখা চিন্তা করলে প্রথমত এটা এসি থেকে এই কাজটা করছি। এসি থেকে আগে মানে জানাটা থেকে একটা কর্ণ বের করবা, মধ্যবিন্দু কর্ণের ছেদবিন্দুটা বের করবা। পরে অজানাটা যেটা আছে আমাদের, যেমন বিডি থেকে, এখন বিডি থেকে যদি চিন্তা করি তাহলে দেখো এখন মধ্যবিন্দুর এক্স, এটা হলো মধ্যবিন্দুর এক্স দেওয়া আছে সমান দুই পাশের এক্স যোগ করে 2 দা ভাগ। তার মানে এক্স ইকুয়াল হলো 9, তার মানে এই বিন্দুটা হলো 9। আবার অনুরূপভাবে মধ্যবিন্দুর ওয়াই সমান দুই পাশের ওয়াই যোগ করে 2 দা ভাগ। তার মানে এই 2 কাটা, মানে ওয়াই ইকুয়াল হলো 0, 9,0। কত এটা 7-এর 1, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু থাকলে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। তুমি প্রথমে করতে পারবা কি, এই বাহু বের করে একটা দূরত্ব পাবা, পরে এখানে একটা সমীকরণ লিখতে, দূরত্বের সমীকরণ সমানে তো আবার এই দূরত্ব বের করে এই দূরত্বের সমীকরণ একটা 1 নং 2 নং দিয়া বিয়োগ করা, যোগ বিয়োগ গুণ মানে অপরিণ প্রতিস্থাপন বজ্রগুণ, ওই রকম সমাধান করলে বিন্দু বের করা যায়। একটু জটিল, দরকার নাই আমাদের আপাতত। কী করছি, জানা রেখা দিয়া মধ্যবিন্দু দিয়ে এটা বের করছি, পরে আবার অজানাটা মধ্যবিন্দু করছি দিয়ে এটা জানা আছে তখন এটা বের করে দিছি। তোমরা একটু অঙ্ক দেখলে বুঝবা, 4টা অঙ্ক একই নিয়ম, 4টে আছে আর কি, 4 চতুর্ভাজের জন্য 4টা দিছে। ঠিক, আর একটা অঙ্ক দেখি আমরা এখন, বরকেন্দ্রের একটা অঙ্ক। ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বরকেন্দ্রে x অক্ষের উপর অবস্থান করলে একটা জিনিস প্রমাণ করার জন্য বলছি। বরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত আছে। প্রথমত আমি একটা ত্রিভুজ আঁকি, তাদের যে 3টা বিন্দু আছে 3টা বিন্দু দিই। তিনটা বিন্দু আছে হলো 81 স্কয়ার, 281, 82 স্কয়ার, 282, 83 স্কয়ার, 283। এই যে 3টা বিন্দু আমাদের। এখন বলছে বরকেন্দ্র নির্ণয় করতে। বরকেন্দ্রটা প্রথমত একবারে বরকেন্দ্র আলাদা করে আর একটা অঙ্ক আমরা নির্ণয় করতে চাইছি না, একভাবে দুইটা সূত্র অ্যাপ্লাই করে দিই। সেটা হলো আমাদের প্রথমত বরকেন্দ্রটা এইখানে আছে। কীভাবে বরকেন্দ্র একটু আগে বলে আসছি, শীর্ষবিন্দু থেকে মধ্যমা টানবো বিপরীত বাহুর উপরে, পরে সেট করে 2:1 অনুপাতে যে বিন্দুটা ওইটা ছিল আমাদের বরকেন্দ্র।
ভরকেন্দ্রের সূত্র কী ছিল? ভরকেন্দ্রের এক্স ইকুয়াল 3 পাশের এক্স যোগ করে 3 দা ভাগ, ভরকেন্দ্রের ওয়াই ইকুয়াল 3 পাশের ওয়াই যোগ করে 3 দা ভাগ। ঠিক এখন ভরকেন্দ্রটা কোথায় আছে অঙ্কের ক্ষেত্রে? এখন বলছে ভরকেন্দ্রটা, ধরো এটা হলো এক্স অক্ষ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, মানে ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপরে আছে। তার মানে ভরকেন্দ্রের যে দুইটা মান ছিল, দুইটার মানের মধ্যে কিন্তু আমি একটা মান জেনে গেছি, সেটা হলো এই মানটা, ওয়াইয়ের মান 0। যেহেতু ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপরে, তার মানে ওয়াইয়ের মান 0। শুধু যদি বের করতে বলে তখন শুধু বের করলে হবে, ওয়াইটা আর বের করার দরকার নাই, ওয়াইয়ের মান তো এটা 0 হয়ে গেছে, ওয়াইয়ের মান তো এখানে নাই। তার মানে প্রশ্নটা কি? একটা ত্রিভুজ, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্র নির্ণয় করতে পারছে, নির্ণয় করতে পারবো সরাসরি সূত্র দিয়ে। এখন এটা একটু এক লাইন একটু আগে এনেছে যে তারা ভরকেন্দ্রটা এখন বলে দিছে এক্স অক্ষের উপরে আছে, তো এক্স অক্ষের উপরে ভরকেন্দ্র দিলাম, তো এক্স অক্ষের উপর ভরকেন্দ্র মানে ভরকেন্দ্রের একটা মান জানা, ওয়াইয়ের মান জানা, সেটা হলো 0। এখন একটা জিনিস প্রমাণ চাইছে, আমরা শুধু এটা তোমরা একটা ভিন্ন চলক নিয়ে আসছি, প্রমাণে ওই চলকটা নাই বা অন্য কোনো চলক নাই, যার জন্য আমরা যাতে এইটা সমস্যা না করার জন্য আমরা ওয়াইটা ধরে অঙ্কটা করে দিই। তাহলে আমরা কি লিখতে পারি? ভরকেন্দ্রের ওয়াই দেওয়া আছে হলো 0, ভরকেন্দ্রের ওয়াই সমান সমান 3 পাশের ওয়াই যোগ করে 3 দা ভাগ, 3 পাশের ওয়াই যোগ করে 3 দা ভাগ, এই যে একটা ওয়াই, এই যে একটা ওয়াই, এই যে একটা ওয়াই, 3টারে যোগ করে 3 দা ভাগ দিয়েছি, তখন ভরকেন্দ্রের ওয়াই হয়ে গেছে। তখন যদি আর গুণন করো তাহলে 2a ইন্টু t1 প্লাসের t2 প্লাসের t3 ইকুয়াল 0 বা t1 প্লাসের t2 প্লাসের t3 ইকুয়াল 0। এটাই ছিল আমাদের একটা প্রমাণ ভরকেন্দ্র রিলেটেড। এই অধ্যায়টা আপাতত আমরা এখানে শেষ করব। লাস্ট আমরা একটু সামারাইজ যদি করি, আমাদের 4টা টপিকস: অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, মধ্যবিন্দু, ভরকেন্দ্র। অন্তর্বিভক্ত আগের চিত্রটা খেয়াল রাখবা, বিভক্তের বিন্দু থেকে M1 M2, বহির্বিভক্ত একই রকম, বিভক্তের বিন্দু থেকে M1 M2। মধ্যবিন্দু মানে অন্তর্বিভক্তের মধ্যেই M1 M2টা সমান ছিল, তখন সূত্র ছিল 2 পাশের এক্স যোগ করে 2 দা ভাগ, 2 পাশের ওয়াই যোগ করে 2 দা ভাগ। আর ভরকেন্দ্র 3 পাশের এক্স যোগ করে 3 দা ভাগ, 3 পাশের ওয়াই যোগ করে 3 দা ভাগ। মধ্যবিন্দুর সূত্রটা আমরা খুব বারে বারে ইউজ করতে হবে বেশি বেশি সামনের অধ্যায়গুলোতে। আমরা আপাতত এই ক্লাসটা এখানে শেষ করি, আগামী 3.3 নিয়ে হয়তো বা সামনে আবার আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।